নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি, হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত 4 বাংলাদেশের মধ্যে একজনের মরদেহ দেশে সরকারি খরচে, বাকিদের মরদেহ পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে স্বজনদের কাছে। সংঘাতের প্রভাব মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী বেইজিং। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ, ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপির। এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩,৫০০ সদস্য। সন্ত্রাসীদের ধরতে ভোর থেকে চলছে তৎপরতা। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মুজতাবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এর আগে তেহরানে তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সোমবারও রাজধানীর আকাশ ছিল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। লেবাননের বৈরুত ও মারজায়ুনেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তবে জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সোমবার তেল আবিব, জেরুজালেম ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানলে কয়েকটি ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বাহরাইনেও ইরানি ড্রোনের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের সাইবাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। এরই মধ্যে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মোস্তফা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ইরানের বিভিন্ন শহরে উল্লাস করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিমানবন্দরে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ গ্রহণ করে একথা জানিয়েছেন তিনি। এর আগে ঢাকায় মরদেহ গ্রহণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানান, আহত ও নিহতদের পরিবারের পাশে আছে সরকার। রোববারও সৌদিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পহেলা মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মৌলভীবাজারের আহমদ আলী। সমাপ্তি ঘটে তার 27 বছরের প্রবাস জীবনের। ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় আহমদ আলীর পাশেই ছিলেন ভাগ্নে জহিরুল। ইফতার পরবর্তী সময়ে ডেলিভারির জন্য বের হয়েছিলেন আহমদ। সে সময় বিস্ফোরণে মারা যান তিনি। বিশাল বড় একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। আহমদ আলীকে এভাবেই ফিরতে হবে তা মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদিতে রোববার 2 প্রবাসী নিহতের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বিভিন্ন দেশে এ পর্যন্ত 14 জন আহত হওয়ার তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয়
সেটি একটু মেনে চলা। পরে ঢাকা থেকে আহমদ আলীর মরদেহ নেওয়া হয় সিলেটে। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে এখনো পর্যন্ত 4 জন প্রবাসী মারা গেছেন। সবার মরদেহ দেশে আনা হবে। যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। আহমদ আলীকে মৌলভীবাজারের বড়লেখায় দাফনের কথা জানিয়েছেন স্বজনেরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, জ্বালানি সহযোগিতার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলেও অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং একথা জানান ইয়াওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। চীনা রাষ্ট্রদূত জানান, জ্বালানি সহায়তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। Bangladesh haven't requested this support from China. So we are according to the needs of Bangladesh to decide how to come out with our next movement. We are also waiting for what sort of proposal from Bangladesh, what sort of need they need from China side. So we can discuss about it. তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we are discussing it. We can come up with figures, some Tista River projects, and we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের গাজা অবরোধের প্রতিবাদে বাংলাদেশি জাহাজ নিয়ে ফ্লোটিলায় যোগ দিতে সরকারের সহায়তা কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। সকালে সচিবালয়ে সাক্ষাৎ শেষে তিনি জানান, এর আগের ফ্লোটিলার অভিযানে সমর্থন দিয়েছিলেন তারেক রহমান। এবার ড্রিক ট্রাস্ট এই উদ্যোগ নিয়েছে। প্রথমে 29 মার্চ তারিখ নির্ধারণ করা হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে 12 এপ্রিল আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সে তারিখও পরিবর্তন করা হতে পারে। এ ধরনের কর্মসূচিতে যোগ দিতে নানা আমলাতান্ত্রিক জটিলতা থাকে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলাপ হয়েছে বলেও জানিয়েছেন শহীদুল আলম। বিশেষ একটা কারণে উনি আগ্রহী ছিলেন আমার সাথে দেখা করার, সেটা হচ্ছে আমরা গতবার যখন ফ্লোটিলায় গিয়েছিলাম উনি ভীষণভাবে সেটাকে সমর্থন করেছিলেন এবং প্রথম উনি আমাদের সমর্থন দিয়েছিলেন। তো এইবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার দুজনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। পুলিশ সদর দফতরে নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির জানান, সারা দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। তবে এক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও সাফ জানিয়ে দেন আইজিপি। প্রায় 3 মাস পর হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে নতুন আইজিপি জানান, কলকাতায় গ্রেফতার দুজনকে দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। সারা দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ জানিয়ে আইজিপি বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব।
বলেন দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে। থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। পুলিশের দুর্নামের জন্য কতিপয় সদস্য দায়ী মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক বলেন, পদোন্নতি পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না, সৎ যোগ্য লোকেরাই কাজ করবে পুলিশে। বাংলাদেশের সব পুলিশ এর সঙ্গে জড়িত না, হাতে গোনা নেতৃত্বে কয়েকজন ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হাদি হত্যায় জড়িত ভারতে গ্রেফতার 2 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মবের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। সব কিছুকে আমরা মব বলবো কেন, কিছু কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা। মব যেটা সড়কে দেখা যাবে আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। কিছু জিনিস আছে যে একটা নির্ধারিত ক্রাইমের ডেফিনেশনের মধ্যে হয়তো কাউকে ডিটেইন করে কেউ টর্চার করেছে, এটা মব নয়, এটা একটা নির্ধারিত ক্রাইম। সচিবালয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে, সকল নাগরিকের জন্য, কোনো দলের প্রশ্ন আসছে না। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আমরা দেশে মানুষ যদি আমাদেরকে সরকারে নিয়ে যায় ভোটের মাধ্যমে, আমরা বাংলাদেশে একটি এই যে স্বচ্ছতা, যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের যে কনসেপ্ট, সেটার দিকে আমরা যাচ্ছি। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আপনারা সব ক্ষেত্রে দেখতে পাবেন কম বেশি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, সকল তথ্য জনগণের কাছে থাকবে, এখানে তার বাইরে কিছু করা যাবে না। বাংলা হচ্ছে একটা বিষয় আমার জানার আছে, সেটা হচ্ছে যে আপনাদের যে পরিকল্পনা, এদিকে সবাই যখন ফ্যামিলি কার্ড পাবে, আপনাদের মোট বাজেটে প্রতি বছর কত টাকা লাগবে? আপনারা এর মধ্যে গতকালকে মসজিদের মুয়াজ্জিন ইমামদের যে টাকা দেওয়ার কথা বলেছেন, সেখানে বলছেন যে বছরে 4000 কোটি টাকা লাগবে। কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই টাকাগুলো যদি বাজেট থেকে বড় অংশ এইভাবে ব্যয় হয়, উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে কিনা। আর একটা সমালোচনা একটা আছে, সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে বেকারদের চাকরির ব্যবস্থা না করে আপনারা এই টাকা দিয়ে মানুষকে আরো বেকার বানাচ্ছেন কিনা। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং গতকালকে আমরা যে উত্তরাধিকার সূত্রে যে মূল্যস্ফীতি পেয়েছি তার যদি প্রেক্ষিতে চিন্তা করেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আপনারা এও লক্ষ্য করেছেন যে সশস্ত্র উন্নয়ন লক্ষ্যমাত্রা, কতগুলো লক্ষ্যমাত্রা এগুলো অর্জিত হয়নি, সেগুলো অর্জিত হবে। তৃতীয়ত, আপনি যদি খেয়াল করেন, যেমন মাননীয় অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, আমরা যেমন বর্তমানে যে ইরান এবং মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি আছে সে ব্যাপারে যেমন সজাগ, একই সঙ্গে সজাগ যে বাংলাদেশে আপনারাই প্রতিবেদন প্রকাশ করেছেন, দারিদ্র্য দিন দিন বেড়ে যাচ্ছে। সরাসরি ছিলাম সচিবালয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন নিয়ে ব্রিফিংয়ের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ দল। ওপেনিং ছোড়ে মিডল অর্ডারে খেলবেন লিটন দাস, 3 পেসার খেলাতে আগ্রাসী কোচ সিমন্স। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর নেতৃত্বে চলছে যৌথ অভিযান। অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর 3500 সদস্য।
পুলিশ জানায় অভিযানে আলীনগর এলাকায় ট্রাক দিয়ে ও কালভার্ট ভেঙে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও কয়েকজনকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প করা হবে। গেল 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। সে সময় আহত হন 4 জন। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঠেকেছে $115, যা গেল 4 বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের শঙ্কায় সোমবার জ্বালানি তেলের দাম 27% বেড়ে যায়। মার্চের শেষ পর্যন্ত যদি প্রণালী বন্ধ থাকে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $150 উপরে উঠে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। 2027 বিশ্বকাপ লক্ষ্য রেখে ওয়ানডে ক্রিকেটের নতুন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের আগে কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেল পরিবর্তনের সুর, যেখানে দলের সবচেয়ে বড় চমক লিটন দাসের ব্যাটিং পজিশন। ওপেনিং ছোড়ে মিডল অর্ডারে লিটনের নতুন পরীক্ষা এবং 3 পেসার নিয়ে খেলার আগ্রাসী পরিকল্পনা টাইগারদের। মিডল অর্ডার আমাদের জন্য দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সে এই নতুন চ্যালেঞ্জ নিতে সানন্দে রাজি হয়েছে। তার সঙ্গে আফিফকেও একই কথা ভেবে আমরা ফিরিয়েছি। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ, আর সেখানে পেসাররাই হবে প্রধান অস্ত্র। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 জন স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। 3 পেসারই হবে আমাদের মূল পরিকল্পনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি, হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকোপ তেহরান। মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত 4 বাংলাদেশের মধ্যে একজনের মরদেহ দেশে। সরকারি খরচে বাকিদের মরদেহ পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে স্বজনদের কাছে। এবং সংঘাতের প্রভাব মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী বেইজিং। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।